আজকের এই গভীর আলোচনায় আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা মানে আমাদের প্রতিদিনে চোখের সামনেই ঘটে, কিন্তু খুব কম মানুষই আসলে সেটা ধরতে পারে। হ্যাঁ, জিনিসগুলো যেন চোখের সামনে থেকেও অদৃশ্য থাকে। আমরা রোজ দেখি কিন্তু খেয়াল করি না। একদম ঠিক। আর এই কারণেই আজকের তথ্যসূত্রটা এত চমৎকার। আজ আমরা দৃষ্টিভঙ্গি ও সাফল্যের চাবিকাঠি বা দ্য আর্কিটেক্ট অফ অপরচুনিটি নামের একটা ছোট্ট গল্প নিয়ে আলোচনা করব। গল্পটা ছোট হলেও এর অর্থ অত্যন্ত গভীর। এটি মূলত একটা মনস্তাত্ত্বিক ধাঁধা, একটা সম্পূর্ণ ফাঁকা ক্যানভাস বা শূন্য অবস্থাকে কেন আমাদের মস্তিষ্ক সুযোগ হিসেবে না দেখে সরাসরি একটা বাধা হিসেবে ধরে নেয়, এই আলোচনার মূল লক্ষ্য হলো সেটাই খুঁজে বের করা। রাইট, ঠিক আছে। চলুন বিষয়টি একটু ভেঙে দেখা যাক। ধরুন, সাধারণ কোনো ডাক্তারি ডায়াগনোসিসের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট নিখুঁত ব্যাপার থাকে, তাই না? হ্যাঁ, অনেকটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো আর কি। মানে জিনিসটা খুব স্পেসিফিক হয়। একদম। কারো হাত ভেঙে গেলে এক্স-রে রিপোর্টে সেই ভাঙা হাড়ের সাদা দাগটা একদম স্পষ্ট দেখা যায়। আর ডাক্তার সেটার দিকে আঙুল তুলে সহজেই বলতে পারেন, সমস্যাটা ঠিক কোথায়। কিন্তু ডাক্তারি বিজ্ঞানের সাথে আমাদের এই মনস্তত্ত্বের সবচেয়ে বড় পার্থক্যটা তো এখানেই। হাড় ভাঙার বিষয়টা হলো বাইনারি, মানে হয় ভেঙেছে নয়তো ভাঙেনি। এটা খুব পরিষ্কার একটা বিষয়। হুম মানুষের মন তো এই ধরনের দৃশ্যমান বা নির্দিষ্ট ছকে ফেলা যায় এমন বিষয়গুলোতেই স্বস্তি পায় বেশি। একদম ঠিক বলেছেন। কিন্তু যখনই আমরা মানুষের দৃষ্টিভঙ্গি আর কোনো পরিস্থিতিকে বিচার করার জগতে পা রাখি, তখন আর ওই এক্স-রে মেশিন কাজ করে না। মানুষের পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গির জগৎটা ভীষণ ঘোলাটে, ভীষণ আপেক্ষিক। আর ঠিক এই ঘোলাটে জগৎটা নিয়েই আজকের ওই গল্পটা। এর প্রেক্ষাপট খুব সাধারণ। একটা বড় জুতো তৈরির কোম্পানি তাদের ব্যবসার প্রসারের জন্য একটি অজানা দ্বীপে দুজন সেলসম্যানকে পাঠায়। হ্যাঁ, তাদের মূল উদ্দেশ্য ছিল সেখানে জুতোর বাজার কেমন হতে পারে তা যাচাই করা। ঠিক। তো গল্পের শুরুতেই প্রথম সেলসম্যান সেই অজানা দ্বীপে গিয়ে পৌঁছায়, কিন্তু অবাক করার বিষয় হলো দ্বীপে পা রাখার কয়েক ঘন্টার মধ্যেই সে তার কোম্পানির মালিককে একটা ইমেল পাঠায়। এবং ইমেইলে সে কিন্তু খুব নেতিবাচক একটা কথা বলে। হ্যাঁ, সে পরিষ্কার জানিয়ে দেয় যে সেখানে ব্যবসার কোনো সুযোগ নেই, কারণ সেখানকার মানুষ কেউ জুতোই পরে না, সবাই খালি পায়ে হাঁটে। সে এতটাই নিরাশ হয় যে পরের দিনই ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলে। হুম, এখানেই মানুষের সাধারণ মনস্তত্ত্বের একটা বড় উদাহরণ দেখা যায়। কিন্তু এই জায়গাটাতে আমি একটু অন্যভাবে ভাবতে চাইছি। প্রথম সেলসম্যানকে তো খুব সহজেই নেতিবাচক হিসেবে দাগিয়ে দেওয়া যায়, কিন্তু সে কি আসলে নিখাত বাস্তববাদী ছিল না? বাস্তববাদী মানে আপনি বলতে চাইছেন সে যা দেখেছে তাই বলেছে? হ্যাঁ, ধরুন কোনো এক বিখ্যাত শেফ এমন একটা নতুন শহরে রেস্তোরাঁ খুলতে গেলেন যেখানে মানুষজন জীবনে কখনো বাইরের খাবার খায়নি, আর সেই শেফ সেখানে গিয়ে পরিস্থিতি দেখেই নিজের শহরে ফিরে এলেন। তাহলে তো সেটাকে আমরা যৌক্তিক সিদ্ধান্তই বলি, তাই না? তুলনাটা মন্দ নয়। যেখানে মানুষের জুতো পরার কোনো অভ্যাসই নেই, সেখানে খামোখা সময় নষ্ট করার কি যুক্তি থাকতে পারে? সে তো মিথ্যা আশা দেয়নি কোম্পানিকে। সে যা দেখেছে ঠিক সেটাই রিপোর্ট করেছে। এখানে যে বিষয়টি সবচেয়ে চমকপ্রদ তা হল, শেফের উদাহরণটা শুনতে অত্যন্ত যৌক্তিক মনে হল, এর ভেতরে মানব মস্তিষ্কের একটা বড় দুর্বলতা লুকিয়ে আছে। দুর্বলতা? সে তো সত্যি কথাই বলেছিল। হ্যাঁ, সে মিথ্যা বলেনি। সে সত্যিই দেখেছে যে কেউ জুতো পরে না। কিন্তু তার সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা যদি আমরা বিবর্তনীয় মনস্তত্ত্ব বা ইভোলিউশনারি সাইকোলজির দিক থেকে দেখি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। ও আচ্ছা, ইভলিউশন বা বিবর্তনের সাথে সম্পর্ক আছে। একদম। মানুষের মস্তিষ্ক স্বভাবতই নেগেটিভিটি বায়াস বা নেতিবাচকতার দিকে ঝুঁকে থাকার জন্য প্রোগ্রাম করা থাকে। আদিমকাল থেকেই মানুষকে বেঁচে থাকার জন্য চারপাশের সুযোগের চেয়ে বিপদ বা ঘাটতিগুলোকে আগে চিহ্নিত করতে হতো। রাইট। তা না হলে তো বাঘের পেটে যেতে হতো। তে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। একদম। মস্তিষ্ক মূলত শক্তি বাঁচানোর জন্য এই শর্টকাটটা নিয়েছে। সে ধরে নিয়েছে যেহেতু এখন অভ্যাস নেই, তার মানে ভবিষ্যতেও কখনো অভ্যাস তৈরি করা যাবে না। বাহ, এটা তো দারুণ একটা পয়েন্ট। মস্তিষ্ক শর্টকাট নেয়। এর চেয়েও গভীরে গেলে দেখা যায় মস্তিষ্ক অপরিচিত পরিবেশে খুব দ্রুত একটা সিদ্ধান্তে পৌঁছাতে চায়। একে সাইকোলজির ভাষায় বলে কগনিটিভ ক্লোজার। কগনিটিভ ক্লোজার বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? সহজ কথায়, প্রথম সেলসম্যানের মস্তিষ্ক তাকে বলেছে, এখানে জুতোর অস্তিত্ব নেই, সুতরাং এখানে বাজার নেই।
সে পরিস্থিতির একেবারে পৃষ্ঠতল বা সারফেস লেভেলটা দেখেছে। আচ্ছা, মানে সে গভীরে গিয়ে ভাবেনি। হ্যাঁ, তার চিন্তার ধরনটা ছিল লিনিয়ার বা সরল রৈখিক। সে একটা সোজা সাপটা উপসংহারে চলে গেছে যে বর্তমান অবস্থাটাই চূড়ান্ত পরিণতি। এই লিনিয়ার থিঙ্কিং বা সরল রৈখিক চিন্তাভাবনার বিষয়টা একটু খোলাসা করা দরকার। এই যে বলা হচ্ছে সে গভীরে যেতে পারেনি, এর মানে কি সে কেবল একটা সরল রেখা ধরে এগিয়েছে আর ভেবেছে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতেই সব শেষ? হ্যাঁ, ঠিক তাই। লিনিয়ার থিঙ্কিং মানে হলো একটা নির্দিষ্ট কারণের একটা নির্দিষ্ট ফলাফল থাকবে বলে ধরে নেওয়া। মানে মানুষের জুতো নেই এটাই কারণ, আর ফলাফল হলো মানুষ জুতো কিনবে না। একদম। কিন্তু সে বুঝতে পারেনি যে মানব আচরণ বা কনজিউমার বিহেভিয়ার কোনো সরল রেখা নয়, এটা একটা জটিল জালের মতো। যেখানে অভ্যাস নেই সেখানে অভ্যাস তৈরি করা যায়, নতুন চাহিদার জন্ম দেওয়া যায়। কিন্তু সেই জাল বোনার কথা তো তার মাথায় আসেনি। আসেনি, কারণ তার মস্তিষ্ক তাকে কগনিটিভ ক্লোজার দিয়ে আগেই থামিয়ে দিয়েছে। এখানটাতেই বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ ঠিক একই সময়ে ওই একই কোম্পানিতে কাজ করা দ্বিতীয় আরেকজন সেলসম্যানও সেই দ্বীপে পৌঁছায়। হ্যাঁ, এবং তার গল্পটা সম্পূর্ণ অন্যরকম। একদম। সে কিন্তু প্রথমজনের মতো তাড়াহুড়ো করে কয়েক ঘন্টার মধ্যে কোনো সিদ্ধান্তে চলে আসেনি। সে সময় নেয়, পুরো দ্বীপটি ভালোভাবে ঘুরে দেখে, আর তারপর সে চরম উত্তেজিত হয়ে মালিককে একটা মেসেজ পাঠায়, তাই তো? হ্যাঁ, মেসেজে সে লেখে, এখানে ব্যবসার এক বিরাট সুযোগ। যেহেতু এখানে কেউ জুতো পরে না, তাই আমাদের কাছে সুযোগ আছে এখানকার প্রত্যেকটা মানুষের পায়ে জুতো পরিয়ে দেওয়ার। দ্রুত মাল পাঠান। মানে ভাবুন একবার, দুজন মানুষ অবিকল একই দৃশ্য দেখল। হ্যাঁ, একই মাটি, একই মানুষ, একই খালি পা, কিন্তু তাদের প্রতিক্রিয়া হলো রাত আর দিনের মতো আলাদা। ঠিক, পরিস্থিতি একই থাকলেও সেটাকে ডিকোড করার বা অর্থ বের করার পদ্ধতিটা দুজনের কাছে সম্পূর্ণ দুরকম ছিল। এই পুরো ব্যাপারটা আমাকে একটা ক্যামেরার লেন্সের কথা মনে করিয়ে দিচ্ছে। মানে ফোকাস করার জায়গাটা বদলালেই ছবির অর্থ কিভাবে বদলে যায়, এটা তার একটা বড় প্রমাণ। ক্যামেরার লেন্সের উদাহরণটা দারুণ। কিভাবে মেলাচ্ছেন বিষয়টা? ধরুন, কেউ যদি ক্যামেরার লেন্সটাকে ঠিক সামনের একটা বড় বাধার উপর ফোকাস করে, তাহলে পেছনের পুরো দৃশ্যটা ব্লার বা ঘোলাটে হয়ে যায়। তার আর কোনো অস্তিত্বই থাকে না। রাইট। প্রথম সেলসম্যানের ফোকাস ছিল ঠিক সামনের বাধাটার ওপর, মানে ওই খালি পা। একদম। কিন্তু দ্বিতীয় জন লেন্সের ফোকাসটা সরিয়ে নিল পেছনের দিকে। সামনের খালি পায়ের বাধাটা তার কাছে ঘোলাটে হয়ে গেল, আর স্পষ্ট হয়ে উঠল একটা বিশাল আনকোড়া নতুন বাজার। ক্যামেরার লেন্সের এই তুলনাটা এখানে একেবারে জুৎসই। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখতে পাব যে এই দুই সেলসম্যানের মধ্যে যে সময়ের পার্থক্য, এটা একটা বিশাল মনস্তাত্ত্বিক ইঙ্গিত দেয়। সময়ের পার্থক্য বলতে ওই যে একজন কয়েক ঘন্টায় সিদ্ধান্ত নিল আর অন্যজন পুরো দ্বীপ ঘুরে দেখল। হ্যাঁ, সুযোগ সন্ধানী মন সবসময় পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করে। দ্বিতীয় সেলসম্যান যে প্রথমজনের চেয়ে আইকিউ বা বুদ্ধিমত্তায় এগিয়েছিল, এমনটা কিন্তু গল্পে কোথাও বলা নেই। ঠিক, এখানে বুদ্ধির চেয়ে দৃষ্টিভঙ্গির পার্থক্যটাই মুখ্য। এবং এই ক্যানভাস দেখার সক্ষমতায় আগে একটা এন্টারপ্রেনিউরিয়াল বা উদ্যোক্তাসুলভ মনস্তত্ত্বের অধিকারী করেছে। বিষয়টা একটু বিস্তারিত বলা যায়? ধরুন, যখন কোনো বাজারে আগে থেকে কিছু প্রতিষ্ঠিত থাকে, তখন সেখানে প্রবল প্রতিযোগিতা থাকে। মানুষের লয়্যালটি বা কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের প্রতি আনুগত্য ভাঙতে হয়। হ্যাঁ, সেটা তো বেশ কঠিন কাজ। কিন্তু যেখানে কিছুই নেই, সেখানে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ বা প্রথম পা রাখার একটা বিশাল সুযোগ থাকে। দ্বিতীয় সেলসম্যান এই বিষয়টা বুঝতে পেরেছিল। সে ভেবেছিল, এদের তো কোনো জুতোর ব্র্যান্ডের প্রতি আনুগত্য নেই, আমি প্রথম এদেরকে জুতো জিনিসটার সাথে পরিচয় করাবো। একদম, সে শূন্যস্থানটাকে একটা সম্ভাবনা হিসেবে দেখেছিল। এই ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ বিষয়টা শুনতে দারুণ লাগে, কিন্তু এটা কি আসলেই এত সহজ? সহজ তো নয়, বরং বেশ চ্যালেঞ্জিং। সেটাই, কেউ জুতো পরে না মানেই তো তাদের কোনো জুতোর ব্র্যান্ডের প্রতি আনুগত্য নেই, সেটা ঠিক। কিন্তু তার মানে কি এই যে জুতোর বাক্স নিয়ে দাঁড়ালেই তারা কিনে নেবে? এটা কি এক ধরনের অন্ধ ইতিবাচকতা বা ব্লাইন্ড অপটিমিজম হয়ে যাচ্ছে না? এখানে অন্ধ ইতিবাচকতা এবং স্ট্র্যাটেজিক বা কৌশলগত দৃষ্টিভঙ্গির মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। অন্ধ ইতিবাচকতায় মানুষ মনে করে যে কোনো চেষ্টায় করতে হবে না, এমনিতেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যেন জাদুর মতো সব হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় সেলসম্যান সেটা ভাবেনি।
সে বুঝতে পেরেছিল যে এখানে বাজার তৈরি করতে হবে। ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ মানে এই নয় যে মানুষ লাইন ধরে জুতো কিনবে। তাহলে এর আসল মানে কি? এর মানে হলো, যখন আপনি প্রথম কাউকে কোনো নতুন কিছুর সাথে পরিচয় করান, তখন আপনি সেই পণ্যটার মানদণ্ড বা স্ট্যান্ডার্ড ঠিক করে দেন। আপনি তাদের শেখানোর সুযোগ পান কেন জুতো পরলে তাদের সুবিধে হবে। ও, বুঝতে পেরেছি। মানে শেখানোর কাজটা কঠিন হলেও সফল হলে পুরো বাজারটাই তার হাতের মুঠে চলে আসবে। একদম তাই। দ্বিতীয় সেলসম্যান সেই কঠিন রাস্তাটাই বেছে নেওয়ার সাহস দেখিয়েছে, কারণ সে পুরস্কারটার আকার দেখতে পেয়েছিল। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? যদি সফলতা শুধুই দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে, তার মানে কি সমস্যা বলে বাস্তবে কিছু নেই? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। সমস্যা নেই এমনটা কিন্তু নয়। হ্যাঁ, কারণ দিন শেষে তো দ্বীপের মানুষগুলো সত্যিই খালি পায়ে ঘুরছে, তাদের জুতোর কোনো ধারণাই নেই। এটা তো একটা নিরেট বাস্তব সমস্যা। শুধু দৃষ্টিভঙ্গি বদলালেই তো আর তাদের পায়ে রাতারাতি জুতো গজিয়ে যাবে না। এই প্রশ্নটা আলোচনার মোড় ঘোরানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যসূত্রটি কিন্তু একবারও বলছে না যে সমস্যাটা অবাস্তব বা ফ্যাক্টের কোনো অস্তিত্ব নেই। দ্বীপে মানুষ জুতো পরে না, এটা একটা ধ্রুব সত্য। রাইট। প্রথম সেলসম্যান এই ফ্যাক্টটাকে একটা দুর্ভেদ্য দেওয়াল হিসেবে দেখেছিল। ঠিক। কিন্তু দৃষ্টিভঙ্গি বিষয়টা আসলে কোনো ম্যাজিক নয় যে আপনি ইতিবাচক চিন্তা করলেই দেয়ালটা গায়েব হয়ে যাবে। সাইকোলজিতে একটা কথা আছে, কগনিটিভ রিফ্রেমিং। কগনিটিভ রিফ্রেমিং, এটা আবার কি? এর মানে হলো কোনো ঘটনাকে সম্পূর্ণ ভিন্ন একটা ফ্রেম বা কাঠামোর ভেতর ফেলে বিচার করা। পরিস্থিতি বা ফ্যাক্ট কিন্তু বদলে যায় না, কিন্তু সেই পরিস্থিতির ভেতরে কিভাবে কাজ করা যায়, দৃষ্টিভঙ্গি সেই পথটা তৈরি করে দেয়। হুম, এই কগনিটিভ রিফ্রেমিং বিষয়টা আরেকটু ভেঙে বলা যায়? মানে ফ্রেম বদলানো বলতে কি পরিস্থিতিকে জোর করে ভালো বলা বোঝায়? না না, জোর করে ভালো বলা নয়, বরং একই তথ্যের ভিন্ন একটা অর্থ বের করা। প্রথম সেলসম্যানের ফ্রেম ছিল মানুষ এখানে জুতো কেনে না। হ্যাঁ, যেটা একটা নেতিবাচক ফ্রেম। আর দ্বিতীয় সেলসম্যান সেই একই দৃশ্যকে রিফ্রেম করে ভাবল মানুষ এখানে এখনও জুতো কেনা শুরু করেনি। খেয়াল করে দেখুন, তথ্য কিন্তু একই আছে। বাহ, কেনে না আর এখনো শুরু করেনি। ছোট্ট একটা শব্দের পরিবর্তন, কিন্তু পুরো গেমটাই বদলে দিচ্ছে। একদম। এটা আমাদের বোঝায় যে প্রতিকূলতাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করছি সেটাই আমাদের ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারণ করে। কেনে না শব্দটা একটা সমাপ্তি বা ডেড এন্ড নির্দেশ করে, যার পরে আর কিছু করার থাকে না। আর অন্যদিকে এখনো শুরু করেনি শব্দটা একটা প্রক্রিয়া শুরু নির্দেশ করে, যেখানে প্রচুর কাজ করার সুযোগ আছে। ঠিক তাই, সুযোগটাই এখানে লুকিয়ে থাকে। দারুণ একটা পয়েন্ট। অর্থাৎ ব্যাপারটা এমন নয় যে চোখ বন্ধ করে ভাবা হবে সব ঠিক আছে, বরং চোখ খোলা রেখেই ভাবা হবে এই কঠিন অবস্থার মধ্যে আমার জন্য কী সুযোগ লুকিয়ে আছে। হ্যাঁ, বাস্তবতাকে অস্বীকার না করেই তার ভেতরে সম্ভাবনা খোঁজা। এই এখনো শুরু করেনি ধারণাটা সত্যি খুব পাওয়ারফুল। এখান থেকে আমরা গল্পের একদম শেষ সিদ্ধান্তে পৌঁছাতে পারি, যেখানে বিজয়ী কাদের বলা হয় তা খুব সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে। গল্পের উপসংহারটা কিন্তু দারুণ শিক্ষণীয়। হ্যাঁ, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে সমস্যা সবার জীবনেই আসে, কিন্তু বিজয়ীরা সমস্যার ভিড়েও সাফল্যের রাস্তা খুঁজে নেয়। এই সমস্যার ভিড়ে শব্দগুচ্ছটা আমাকে একটা বিশাল গোলকধাঁধা বা মেজের কথা মনে করিয়ে দিচ্ছে। মেজ মানে যেখানে রাস্তা হারিয়ে ফেলার ভয় থাকে? একদম। যাদের সাধারণ মনস্তত্ত্ব, তারা গোলকধাঁধার কোনো একটা দেওয়ালের সামনে এসে দাঁড়িয়ে ভাবে রাস্তা তো এখানেই শেষ, আর সামনে এগোনো যাবে না। তারা ওখানেই থেমে যায়। কিন্তু যারা বিজয়ী তারা কি করেন? তারা বোঝেন যে গোলকধাঁধায় দেওয়াল থাকাটাই স্বাভাবিক, দেওয়ালহীন কোনো গোলকধাঁধা তো হয় না। তারা তখন সেই দেওয়াল দেখে হতাশ না হয়ে দেওয়ালের ডান দিক বা বাঁ দিক দিয়ে ঘুরে বের হওয়ার পথ খুঁজতে শুরু করেন। গোলকধাঁধার এই অ্যানালজিটা একদম নিখুঁতভাবে পরিস্থিতিটাকে ব্যাখ্যা করে। আমরা অনেক সময় ভাবি যে যারা সফল বা বিজয়ী তাদের জীবনে হয়তো কোনো সমস্যাই আসেনি, তাদের পথটা হয়তো খুব মসৃণ ছিল। যেটা আসলে একটা মস্ত বড় ভুল ধারণা। একদম। বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বিজয়ীদের জীবনে যে সমস্যা কম থাকে তা একেবারেই নয়, বরং তাদের ন্যাভিগেশন স্কিল বা মানসিক ম্যাপ পড়ার ক্ষমতা অন্যদের চেয়ে অনেক উন্নত থাকে। ন্যাভিগেশন স্কিল মানে তারা বাধাগুলো পার হওয়ার জন্য মানসিক যন্ত্রপাতিগুলো ঠিকমতো ব্যবহার করতে পারে। হ্যাঁ,
তারা জানে কখন থামতে হবে, কখন পথ বদলাতে হবে আর কখন সম্পূর্ণ নতুন একটা পথ তৈরি করে নিতে হবে। তারা স্টেটাস কো বায়াস বা বর্তমান পরিস্থিতি যেমন আছে তেমনই মেনে নেওয়ার যে প্রবণতা, সেটাকে ভেঙে ফেলতে পারে। ওই জুতো বিক্রির গল্পটার দিকেই আবার তাকালে দেখা যায় একই দ্বীপ, একই পরিবেশ, একজনের জন্য সেটা হয়ে গেল মৃত গলি বা ডেড এন্ড, আর অন্যজনের জন্য সেটা হয়ে উঠল এক অভাবনীয় সম্ভাবনার খনি। পরিস্থিতি দুজনকে একই উপাদান দিয়েছিল, কিন্তু তাদের ন্যাভিগেশন স্কিল ভিন্ন ছিল বলে গন্তব্যটাও ভিন্ন হলো। একদম। সফল মানুষেরা প্রতিকূলতার মধ্যে বসে অভিযোগ করেলা, তারা সেই প্রতিকূলতার উপাদানগুলো দিয়েই নিজেদের সিঁড়ি তৈরি করে। তারা অপেক্ষা করে না যে কেউ এসে তাদের জন্য নিখুঁত একটা পরিস্থিতি তৈরি করে দেবে, তারা নিজেরাই সেই পরিস্থিতি তৈরি করে নেয়। আজকের এই গভীর আলোচনা থেকে একটা বিষয় একদম পরিষ্কার: পরিস্থিতি আমাদের জীবনে একটা ক্যানভাস আর কিছু রং ছুড়ে দেয় মাত্র, কিন্তু সেখানে কি ছবি ফুটে উঠবে তা সম্পূর্ণ নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির ওপর। হ্যাঁ, দৃষ্টিভঙ্গি হল সেই আসল কারিগর। যেটাকে আমরা বলতে পারি আর্কিটেক্ট অফ অপরচুনিটি বা সুযোগ তৈরির সবচেয়ে বড় স্থপতি। যে মানুষ শূন্যতার মাঝেও সম্ভাবনা দেখতে পায়, সেই শেষ পর্যন্ত সফলতার দেখা পায়। আর এই গল্পটা তো শুধু ব্যবসার জগতে বা সেলসম্যানদের জন্য সীমাবদ্ধ নয়। আমাদের ব্যক্তিগত জীবন, পেশাগত সংকট, সম্পর্ক, এমনকি প্রতিদিনের ছোটখাটো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও এক বিরাট বড় শিক্ষণীয় বিষয়। ঠিক বলেছেন, আমরা প্রতিদিন অসংখ্য ছোট বড় দ্বীপের মুখোমুখি হই। হ্যাঁ, প্রতিদিন আমাদের সামনে এমন পরিস্থিতি আসে যেখানে মনে হয় সব রাস্তা বন্ধ। সেই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয়, আমরা প্রথম সেলসম্যানের মতো ফিরে আসব নাকি দ্বিতীয় সেলসম্যানের মতো সেই শূন্যতার ভেতর নতুন কোনো রাস্তা তৈরি করব। অসাধারণ। তবে এই আলোচনার একেবারে শেষে এসে আমার মাথায় একটা নতুন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন? গল্পটি আমাদের শেখায় যে সুযোগ দেখতে পাওয়াটাই বিজয়ীদের আসল কাজ। কগনিটিভ রিফ্রেমিং করে পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে আসা যায়, কিন্তু একটু গভীরে ভাবলে দেখা যায় দ্বীপটিতে যখন সত্যিই জুতোর চালান এসে পৌঁছাবে, তখন আসলে কি হবে, এটা তো বেশ ইন্টারেস্টিং একটা দিক। তাই না? যে মানুষগুলো জীবনে কোনোদিন পায়ে জুতো পরেনি, শুধু সুযোগ দেখতে পাওয়ারই দৃষ্টিভঙ্গি কি তাদের রাতারাতি জুতো পরাতে বাধ্য করতে পারবে? নাকি এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি কেবল একটি দীর্ঘ, ক্লান্তিকর এবং কঠিন যুদ্ধের প্রথম পদক্ষেপ মাত্র? দৃষ্টিভঙ্গি বদলালে কি সব বাধা দূর হয়ে যায়, নাকি দৃষ্টিভঙ্গি শুধু লড়াই করার সাহসটুকু যোগায়? দারুণ একটা ভাবনার জায়গা তৈরি করলেন। হ্যাঁ, এই প্রশ্নটি আজ আমাদের শ্রোতাদের জন্য ভাবনার খোরাক হিসেবেই থেকে যাক। চারপাশের ঘটনাগুলোকে নতুন চোখে দেখতে থাকুন, বিশ্লেষণ করুন। কথা হবে আগামীতে নতুন কোনো গভীর আলোচনায়।